বিএনপি শিক্ষা নেয়নি, দলটি নিশ্চিত বঙ্গোপসাগরে ডুববে, বললেন ফরহাদ মজহার। উপদেষ্টারা নির্বাচনের দিনক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন, বললেন রিজভী। জানাবো মিঠে করা সংলাপ, আসন্ন নির্বাচনী যুদ্ধে পাল্লা ভারী কোন দিকে। এবং সর্বশেষ জানাবো ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি শিক্ষা নেয়নি, দলটি নিশ্চিত বঙ্গোপসাগরে ডুববে, বললেন ফরহাদ মজহার। বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে। তবে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ফরহাদ মজহার বলেন, তার অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে। ফরহাদ মজহার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত। তার মতে, শুধু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। গণঅভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্র প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়ের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ২৪ সালে ছাত্র জনতা সৈনিকদের গণঅভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতিবিপ্লবও সংগঠিত হয়েছে। সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব। তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছেন, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন, যা আরও একটি ভুল। মধ্যপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন, তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদ বিরোধী। কেবল বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফ্যাসিবাদ সহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে বলে সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসছে। নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফ্যাসিবাদীরা দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। এরই মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে ফরহাদ মজহার বলেন, তারা আজ কোথায়? কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি? কেন তারা রাজনীতির সামনের কাতারে আসতে পারছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নারীরা মসজিদে যেত, যুদ্ধ করত, তাহলে আজ কেন তাদের ঘরে বন্দি রাখতে চাই? বিদ্যমান সংবিধান বাংলাদেশের নয় আখ্যা দিয়ে তিনি বলেন, ৭০-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না। এটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বিপরীত। উপদেষ্টারা নির্বাচনের দিনক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদের কোনো বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আজ যে সংস্কার হচ্ছে সেটি পরবর্তীতে আবার সংস্কার হতে পারে। বিএনপি বিটের সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে রিজভী বলেন, সংস্কার দীর্ঘমেয়াদের কথা বলে যারা, তারা নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছেন, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের এবং গণতন্ত্রকামী দলগুলোর যেই সমর্থন রয়েছে, সেটি সরকারকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুরু করে উপদেষ্টারা নির্বাচনের দিনক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন রকম কথা বলছেন, যে কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। জনমনে এই বিষয়ে এক ধরনের বিভ্রান্তিও তৈরি হচ্ছে। রিজভী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের তৎপরতার কারণে অনেক নেতাকর্মী জীবনে বেঁচে ফিরেছেন, অনেকেই গুমের হাত থেকে বেঁচে এসেছেন। কারণ যখন সংবাদ প্রকাশ হয়ে যায়, তখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আর গুম করতে পারেনি। এমনও সময় গেছে, রাত ২টা-৩টার সময় আমরা সাংবাদিকদের ডেকেছি, তারা এসেছেন, আমাদের সংবাদ প্রচার করেছেন। জানাবো মিঠে করা সংলাপ, আসন্ন নির্বাচনী যুদ্ধে পাল্লা ভারী কোন দিকে। সব দিক বিচার বিশ্লেষণ এবং হিসাব নিকাশ করে মনে হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দেশের ৩টি রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী সেই দল ৩টি হতে পারে বিএনপি, জামায়াতে ইসলামী এবং সদ্য গঠিত এনসিপি। এই দল ৩টির মধ্যে সবচেয়ে পুরনো হলো জামায়াতে ইসলামী এবং তারপর বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
তৎকালীন আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করার পর 1975 সনের 15 আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করার পর নানা সংকটের মধ্যে একসময় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার গ্রহণ করতে হয় এবং অতঃপর তিনি আবার বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন। এ অবস্থায় 47 বছরের পুরনো দল বিএনপি কয়েক দফা ক্ষমতাসীন হওয়ার পর দীর্ঘ 19 বছর একটানা ক্ষমতার বাইরে থেকে আবারও নির্বাচনী পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে পুরনো একটি রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কোনোদিনই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। বর্তমান অবস্থায় বিএনপি সাংগঠনিক শক্তি অন্যান্য দলের চেয়ে বেশি এবং দলটি শক্তিশালী বিবেচিত হলেও শক্তিমত্তার দিক থেকে জামায়াতে ইসলামীকেও কম কিছু মনে হচ্ছে না। কারণ মাঠে ঘাটে চারদিকে তাকালেই তাদের লোকজনকে মিটিং মিছিলে সরব দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তারা তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করে চলেছে এবং তাদের সেই শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে হচ্ছে। আওয়ামী শাসন আমলে তারা কোনোদিন দেশের কোথাও মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই অবস্থায় জামায়াতের লোকজন প্রাণ ভরে স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারায় দলীয় নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত হয়ে উঠেছেন। এক শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মভীরু মানুষকে জামায়াতের অনুসারী বলেই মনে হয়, আর সেই সব মানুষের সংখ্যাও নেহাতি কম নয়। সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী দলটি যে একটি হেভিওয়েট শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে সেই কথাটি এখানে উল্লেখ না করলেও চলে। তাছাড়া জামায়াত ইসলামের আদর্শ অন্যান্য রাজনৈতিক দল থেকে ভিন্নতর। তাদের নেতাকর্মীদের নৈতিক ভিত্তি অনেকাংশে মজবুত। অন্য আর 5টা রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতাকর্মীদের মতো তাদের গায়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গোছের অপকর্মের লেবেল আটা নেই। অন্যান্য দলের সঙ্গে তুলনামূলক বিচারে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী এদেশে কিছুটা হলেও ক্লিন ইমেজের দাবিদার। সুতরাং এবারের নির্বাচনে জামায়াত ইসলামী দলটিকে নির্বাচনী ময়দানে গুরুত্ব দিয়েই অন্যান্য দল হোক সেই বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দল, তাদেরকেও পাকাপোক্তভাবে নিজ নিজ স্ট্র্যাটেজি সাজাতে হবে। বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলটিকে আরও ভালোভাবে হোমওয়ার্ক করে শক্তিশালীভাবে নির্বাচনী ময়দানে আবির্ভূত হতে হবে। এক্ষেত্রে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন সহ দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এখনই ক্ষমতা এসে গেছে এমন ধারণা পোষণ করে দলের কোনো নেতাকর্মী যদি দেশের মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করে বসেন যাতে করে জনসাধারণ নিজেদেরকে অনিরাপদ মনে করেন বা কোনো নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য চাঁদাবাজি সহ সমাজবিরোধী কোনো কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে পড়েন, সেক্ষেত্রে নির্বাচনের সময় কিন্তু দলটিকে খেসারত দিতে হবে। আর সেই কারণেই বোধহয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার এসব বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে চলেছেন। জামায়াত সহ ইসলামী দলগুলো অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই 6 থেকে 7 মাসে যতটা অগ্রসর হয়েছে তাতে করে অন্য কোনো দল বা শরিক যদি তাদের সঙ্গে জোট বাঁধে তাহলে আসন্ন নির্বাচনের ফলাফল তাদের পক্ষেও চলে যেতে পারে। যদিও বিষয়টি নিতান্তই আমার ব্যক্তিগত ধারণা। এ বিষয়ে এখানে সদ্য প্রতিষ্ঠিত এনসিপি দলটি সম্পর্কেও কিছু বলা সমীচীন বলে মনে করছি। কারণ জুলাই বিপ্লবের বিজয়ী ছাত্র জনতার বিপ্লবী আবেগ নিয়েই দলটি গঠিত হয়েছে। আর যেই তরুণ সমাজ দলটির হাল ধরেছেন তারা আসন্ন নির্বাচনে একটি ভালো ফলাফলের আশা করছেন বলেও মনে হয়। সেক্ষেত্রে এনসিপি যদি নির্বাচনে ভালো করতে পারে তাহলে তারাও ক্ষমতার লড়াইয়ে নিজেদেরকে সুবিধাজনক অবস্থায় তুলে ধরতে পারবেন। এ অবস্থায় এনসিপির পক্ষে এককভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব যদি নাও হয়, তারপরেও তারা নিজেদেরকে শক্তিশালী অবস্থানে রেখে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে অন্য যে কোনো দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এক্ষেত্রে এনসিপির পক্ষে এককভাবে ক্ষমতায় যেতে না পারার কথা বলার কারণ হলো দলটি নতুন এবং তৃণমূল পর্যায়ে তাদের কোনো শক্তিশালী সংগঠন নেই। তবুও তারা জুলাই বিপ্লবের আবেগের উপর ভর করে এবং নিজেদের ন্যায় প্রতিষ্ঠা, ন্যায়নিষ্ঠা, দেশপ্রেম ও তাদের উজ্জ্বল ভূমিকা স্মৃতি জাগা নিয়ে জুলাই বিপ্লবের শক্তি বুকে ধারণ করে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলে দেশের মানুষ তাদেরকে নিরাশ করবেন বলে মনে হয় না। দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের পাশে থাকবেন, এই কথাটি মনে করা মনে হয় ভুল হবে না। এ অবস্থায় এবারের নির্বাচনের হিসাব নিকাশ যে একটু অন্যরকম হবে সেই কথাটি এখানে বলার চেষ্টা করা হলো। কারণ একদিকে জামায়াত সহ ইসলামী দলগুলোর অগ্রযাত্রা, অন্যদিকে নতুন দল হিসেবে এনসিপির বাজিমাত করার সম্ভাবনা, এই দুটি ঘটনা একত্র করেই এবারে নির্বাচনের সমীকরণটি মেলানো উচিত বলে মনে করছি। আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসতে পারা না পারার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই সাবধানবাণী উচ্চারণ করে বারবার দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন, আমার লেখায় আমিও সেই কথাটিই বলতে চেয়েছি। এখন বিএনপির বন্ধুরা তাহলে বুঝলেই হলো। এ বিষয়ে সবশেষ আমি যা বলতে চাই তা হলো, বিএনপির নেতাকর্মীরা যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের পাশে গিয়ে দাঁড়ান, তাদের বিরুদ্ধে যদি কোনোরূপ অনিয়ম দুর্নীতির অভিযোগ না আসে
কেবল তখনই আসন্ন নির্বাচনে তাদের দল বিজয়ের মুকুট মাথায় পড়তে পারবে। আর এই জন্য সামনের দিনগুলোতে অবশ্যই তাদের প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাদের বিরুদ্ধে অন্যায়, দুর্নীতি ইত্যাদি অপরাধের প্রমাণ পাওয়া গেলে দেশ ও জাতি তাদেরকে কিন্তু ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।